শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে? বলো। বুঝতে পারছি না। ওকে, ম্যাম গুড মর্নিং। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমাকে তো চেনো, আপনি কেমন নতুন করে আছেন? পরিচয় দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আজকে আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। সবাই অধ্যায় 6 বের করো। আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। যদিও এটা তোমাদের ইউটিউবে রেকর্ডেড ক্লাস গেছে, তবু আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। বলতে পারো আজকে ডিভিশন ক্লাস সেই হিসেবে করলে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে পুষ্পা? জি ম্যাম দেখা যাচ্ছে। আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, ঠিক আছে? আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবো আর বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে? এই দুইটা পাঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই দুটো শিখন ফল তোমাদের অর্জন করতে হবে। আর 3, 4, 5 এবং 6 সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে? আমরা বিস্তারিত আলোচনা করব পাঠ 1 এবং 2 থেকে। চলে আসি আমরা আমাদের সংস্কৃতির ধারণা এ বিষয়ে একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি। এর সম্পর্কে তোমাদের ধারণা আছে যদিও, তবু আমি বলবো এবং আজকে কিন্তু প্রশ্ন করবো, ঠিক আছে? যেহেতু রিভিশন ক্লাস, তাই প্রশ্ন করব আজকে। তোমরা সবাই প্রস্তুত থাকবা। তো সংস্কৃতি কি? মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা এবং কর্ম করে তাই তার সংস্কৃতি। কি বললাম? এটা হচ্ছে মূল কথা। এক কথা যদি বলি, মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা এবং কর্ম করে তাই তার সংস্কৃতি। সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দেই আমরা তার পরিচয় করিয়ে দিই না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা, ঠিক আছে? মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষ জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আর যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য সংগ্রহ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করা হয় এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়, সেটা হয়ে ওঠে মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখলো তখন প্রথমে পাথরে খোদাই করে লিখতো, তাই না? এবং পরবর্তীতে আসলো গাছের ছাল বা পাথরে লিখতো তারা। আস্তে আস্তে পরিবর্তন হয়েছে তার কাজকর্ম সবকিছুতে। তারপর যখন কাগজের আবিষ্কার হলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখতো এবং ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখতে শিখলো। এরপর যখন টাইপরাইটার আবিষ্কার হয় তখন তার মাধ্যমে মানুষ লিখতে শুরু করলো এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করলো। এখন পৃথিবী বহু লোক কি করে? কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টি সংস্কৃতির একটা অংশ। অর্থাৎ আমরা এখানে বলেই দিয়েছি যে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য এবং সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করবে এবং যা কিছু করবে তাই তার সংস্কৃতি। তো সংস্কৃতি দুই ধরনের হয়, একটি হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। এটা আন্ডারলাইন করে রাখো, প্রশ্ন করব। সংস্কৃতি দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত, অন্যটি হচ্ছে অবস্তুগত। বাড়ি যদি বস্তু হয় তবে এর পরিকল্পনাটি হবে। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তক যে চিন্তা ভাবনা করে বইটি লিখছেন, বোঝা গেছে? মানুষ যেটা তৈরি করছে সেই তৈরিকৃত দ্রব্যটাকে বলতেছে বস্তুগত, যেটা দেখা যায়। আর মানুষ সেটা যেটা চিন্তা করে সেই জিনিসটা তৈরি করছে সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না।
কম্পিউটারের হার্ডওয়্যার গুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, মানে কম্পিউটারের বাইরে যে জিনিসগুলো তোমরা দেখতে পাও সেটা হচ্ছে হার্ডওয়্যার সংস্কৃতি। আর যে সফটওয়্যার গুলো কম্পিউটার পরিচালনা করে সেগুলো হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। ঠিক আছে, ভিতরে যেগুলো কাজ হচ্ছে, প্রোগ্রাম সেট করা আছে যেটা দ্বারা কম্পিউটার কাজ করছে ভিতরে, সেটা যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, সেই কথা বলেছে। তাহলে সংস্কৃতি কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত, তাই না? আচ্ছা, বস্তুগত দেখা যায়, তাই না? যেমন বাড়ি, গাড়ি, তাই না? এগুলো সবই হচ্ছে কেমন বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত ধরা ছোঁয়া যায় না, যেমন মানুষের মেধা, মানুষের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, প্ল্যানিং, এগুলো সবগুলোই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাই আমরা এখন অনায়াসেই বলতে পারবো সংস্কৃতি কাকে বলে এক কথায়, তাই না? এবং সেটা আমরা বুঝিয়েও দিতে পারবো, এটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন লিখতে পারবো, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও দিতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান। হ্যাঁ, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, তাই না? আবার এদেশের সংস্কৃতির অনেক উপাদানই আমরা দেখতে পাই না বা ধরতেও পারি না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘর বাড়ি আমরা দেখতে পাই, কিন্তু এগুলো তৈরির জ্ঞান এবং কৌশল দেখা যায় না। এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই। সংস্কৃতির উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ভেরি গুড, ওকে। একটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ, দুই নম্বর হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান সমূহ। ঠিক আছে, দেখো সংস্কৃতির যে ধারণা সম্পর্কে আমরা জানলাম, বা সংস্কৃতি কাকে বলে জানলাম, সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তাই না? এখন আরো বিস্তারিত আলোচনা করব। তো বস্তুগত একটা দেখছি বস্তুগত বা দৃশ্যমান উপাদান, আর একটা হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। একটু আগে এটা সম্পর্কে আমাদের একটা ধারণা এসে গেছে। আচ্ছা, এখন দেখি এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান হচ্ছে কোনগুলো? বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। আরো বলতে পারি যেগুলো হচ্ছে দেখা যায়, সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান। আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহ যেমন সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিমালা, ভাষা, বর্ণমালা, তাই না? শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি হচ্ছে অবস্তুগত উপাদান। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ধারণা পেলাম যে বস্তুগত উপাদান গুলো কি কি এবং অবস্তুগত উপাদান গুলো কি কি। তো আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদানগুলো সৃষ্টি করছে। এই যে ঘর বাড়ি আমরা তৈরি করি, এটা আমাদের নিজের প্রয়োজনে করি, তাই না? এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে, অর্থাৎ স্থায়ী। এগুলো হয় স্থায়ী। যেমন আমরা যদি জাদুঘরে যাই, তাহলে দেখবো যে অনেক জিনিস আমরা দেখতে পাবো যেটা শত শত বছরের পুরনো, তাই না? তাহলে সেগুলো দেখে আমরা বাংলাদেশের সেই সময় মানুষের সংস্কৃতির ধারণা পেতে পারি, যে সেই সময় মানুষ কিরকম চিন্তা ভাবনা করে, কিভাবে এই জিনিসগুলো তৈরি করেছিল, এটা ধারণা আমরা পেতে পারি। তো আমাদের দেশের সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, অর্থাৎ বস্তুগত উপাদান আর অবস্তুগত উপাদান একটার সাথে একটা রিলেটেড। অবস্তুগত উপাদান যদি না থাকে তাহলে বস্তুগত উপাদানও হবে না। তোমার যদি চিন্তা ভাবনা না থাকে, চিন্তা চেতনা না থাকে, তাহলে তুমি কিভাবে সেই জিনিসটা তৈরি করবা, তাই না? তাই বলছে একটার সাথে একটা রিলেটেড। কেননা সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্যেই সংস্কৃতির অবস্তুগত উপাদানগুলো পরিচয় পাওয়া যায়। যে তুমি যে জিনিসটা তৈরি করলে, তোমার ওই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে তোমার চিন্তা চেতনা কেমন, তাই না? তাই বলেছে যে বস্তুগত উপাদানের হচ্ছে দেখেই বোঝা যাবে যে অবস্তুগত উপাদানের পরিচয়টা বোঝা যাবে। যেমন নকশি কাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটা বস্তুগত উপাদান। এর মধ্যে ফুল পাতা, হাতি ঘোড়া বা বিভিন্ন ধরনের নকশা করা হয়, যেটা আর অন্য কোনো দৃশ্য সেলাই করা হয়, তখন তা হয়ে ওঠে একজন নারীর মনের চিন্তার বহিঃপ্রকাশ। সাধারণত নারীরাই নকশি কাঁথা বোনে, তাই না? বা নকশি কাঁথা হচ্ছে সেলাই করে। তো এই এই ডিজাইন দেখলেই বোঝা যাবে যে সেই নারীর চিন্তা চেতনা কেমন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে নকশি কাঁথা হচ্ছে একটা বস্তুগত উপাদান, কিন্তু এর ডিজাইন
এর ফুল এর নকশা দেখলে আমরা বুঝতে পারবো যে তার চিন্তা চেতনাটা কেমন। অবস্থা ওকে, আমাদের সেই সংস্কৃতির উপাদানগুলোর একটির পরিবর্তনে অন্যগুলোর পরিবর্তন হয়ে থাকে। যেমন বাংলাদেশের সংস্কৃতির শাড়ি একটি উপাদান, কেমন বস্তুগত উপাদান, তাই না? প্রযুক্তির রং ডিজাইনের পরিবর্তন হয়েছে, পরার ধরনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ শাড়ির রং ডিজাইন দেখে আমরা এখন অবস্তুগত উপাদান কেমন, আর যে শাড়িটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বস্তুগত উপাদান। এখন আমরা মনে হয় বুঝতে পারবো। ওকে, আমার কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা পাঠ থেকে পড়া হয়ে গেছে, তোমরা কি বুঝতে পেরেছো? কোন সমস্যা আছে? উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে, বোঝা গেছে? তো আমরা কিন্তু কৃষিকাজে বেশি করি, কেন? আমাদের মাটি উর্বর, এবং এখানে এই মাটি উর্বর বলে বিভিন্ন ব্যক্তিরা এসেছে, বিভিন্ন জাতির মানুষরা এসেছে, এবং আমাদের সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ, বোঝা গেছে? আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি, যেমন মাটির হাঁড়ি কলস বা পোড়া মাটির ফলক একটা গুরুত্বপূর্ণ বিষয় বা বৈশিষ্ট্য আমাদের এই সংস্কৃতিতে। এখানে তিন বড় ভাষা গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে বা সংস্কৃতি নিয়ে এসেছে তারা। এরা হচ্ছে কি অস্ট্রিক, দ্রাবিড় এবং ইন্দো ইউরোপীয়। কি বললাম? অস্ট্রিক, দ্রাবিড় এবং ইন্দো ইউরোপীয়। তাহলে তোমরা এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু বই থেকে আমি বলছি, তোমরা বই এগুলা আন্ডারলাইন করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে, চটচট করে উত্তর দিতে পারবা বা সার্বিক একটা ধারণা তোমরা লাভ করতে পারবা। এদের প্রভাব আমাদের ভাষা এবং সংস্কৃতিতে এখনো রয়েছে, তাই না? ধর্ম বিশ্বাসের দিক থেকেও আমাদের দেশে বৈচিত্র্য কম নয়, এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যেমন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, তাই না? এবং অন্যান্য ধর্ম এখানে পালন করা হচ্ছে, বোঝা গেছে? তো চিরায়ত বাঙালি সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমনি তার রয়েছে খামখেয়ালি, অর্থাৎ আমরা প্রকৃতির উপর ডিপেন্ড করি। আমরা কেমন? প্রকৃতির উপর নির্ভর করি, আমাদের সমস্ত কাজগুলো কিন্তু প্রকৃতির উপর নির্ভর করা হয়, কেননা এখানকার মাটি উর্বর, আমরা কৃষি কাজ বেশি করি, তাই প্রকৃতির উপর নির্ভর করি, তাই না? আচ্ছা, কি হচ্ছে বিষয়। আর এখানে যেহেতু মাটি উর্বর, মাটির ব্যবহারে আমরা বেশি করি, তাই মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা করে থাকি। পোড়ামাটির ফলক আমাদের একটা ঐতিহ্য, তাই না? এখানে ভাষা, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে, এবং বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কোন কোন ধর্ম প্রধান আমরা এখন বলতে পারবো, তাই না? এগুলো সবই আমাদের আসলে সংস্কৃতির স্বরূপ বা বৈশিষ্ট্য। তো এখন যদি আমরা বলি সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি এগুলো বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? তাহলে আমরা চিন্তা করে দেখবো যে আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে, এখানকার মাটি অনেক উর্বর, তাই না? আবহাওয়া আমাদের অনুকূলে রয়েছে। উৎপাদন পদ্ধতিতে যদি চিন্তা করি তাহলে দেখবো যে আমাদের এখানে কৃষিকাজ বেশি করা হয়, তাই না? তো এগুলো আমাদের সংস্কৃতিতে বিশেষ ভূমিকা পালন করছে। আর আমরা আমরা কিন্তু ধর্মীয় ক্ষেত্রে মানে কি মানে ধর্মীয় ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো আমাদের এখানে বিভিন্ন ধরনের লোকরা, বিভিন্ন ধর্মের লোক রয়েছে। কৃষিকাজ যদিও একদম গুরুত্বপূর্ণ একটা আমাদের পেশা কৃষি, এছাড়াও আমাদের কি অন্য পেশা নাই? অন্যান্য পেশাও আমাদের রয়েছে, বিভিন্ন পেশা এখানে রয়েছে। নারী পুরুষ এখন সবাই কাজ করছে, তাই না? আদিকাল থেকেই বিভিন্ন ভাষার বা ভাষা গোষ্ঠীর শব্দ ভান্ডারের সমন্বয় গড়ে উঠেছে আমাদের ভাষা সংস্কৃতি। এবং আমাদের এখানে একটু আগে বললাম যে অস্ট্রিক, দ্রাবিড় এবং ইন্দো ইউরোপীয় বিভিন্ন ভাষা সংস্কৃতির ব্যক্তিরা এখানে এসেছে, এবং তার ভিত্তিতে আমাদের সংস্কৃতি অনেকটা সমৃদ্ধ হয়েছে, বুঝা গেছে? এগুলো এই পাঠগুলো থেকে আমরা মোটামুটি একটু ধারণা লাভ করব, কিন্তু আমরা 1 এবং 2 এই দুইটা পাঠ থেকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, বুঝা গেছে? এখন আসল শেষ পাঠ, পাঠ 6, এখান থেকে একটু আলোচনা করি। একটু আন্ডারলাইনও করে রাখতে পারো যে এখানে কোন বিষয়গুলো আন্ডারলাইন করে রাখলে আমি মোটামুটি একটা আইডিয়া পাবো এখান থেকে। তো ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ এবং মূল্যবোধ জাগিয়ে তোলে, এবং ব্যক্তি আচরণকে নিয়ন্ত্রণ করে। তো সংস্কৃতি গোষ্ঠী জীবনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং নির্ভরশীলতার শিক্ষা মাধ্যমে সমাজকে কি করে? সুসংহত করে এবং সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল এবং মার্জিত করে এবং ব্যক্তির বিকাশকে সহজ করে।
বুঝা গেছে? তাহলে কি সংস্কৃতির প্রভাব রয়েছে ব্যক্তি বা গোষ্ঠী জীবনে? অবশ্যই রয়েছে। কি করে এটা? আমাদের মধ্যে কি তৈরি করে? পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে, সহমর্মিতা এবং নির্ভরশীলতার শিক্ষা দেয়, তাই না? আমাদের রুচিশীল করে তোলে, মার্জিত করে তোলে এবং আমাদের বিকাশকে সুসংহত করে। সেই কথা বলেছে। আমাদের বিশ্বাস, ধারণা এবং আদর্শ মূল্যবোধকে জাগিয়ে তোলে। তাই সংস্কৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যক্তি এবং গোষ্ঠী জীবনের জন্য। বুঝে গেছে? আচ্ছা, এখন এখন একটু প্রশ্ন করা যাবে তো? এখন করেন। প্রশ্ন করবো। আচ্ছা, প্রথমে আসি, সংস্কৃতি কি বা সংস্কৃতি কাকে বলে? অনুধাবনমূলক প্রশ্ন যদি তুমি লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? এক্ষেত্রে সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবন। আমাদের এই যে সংস্কৃতির ধারণা, এই লাইনটা আমরা উপস্থাপন করতে পারবো। এই যে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ, মানুষ তার অস্তিত্ব সংস্কৃতির রক্ষার ধারণা। জন্য তার সমাজের কোনো উদ্দেশ্য সাধারণ লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই লাইনটা আমরা লিখবো। তার পাশাপাশি আমরা কি করব? তার পাশাপাশি আমরা একটা উদাহরণ দিব। যেমন এখানে তোমরা বলতে পারো যে কালি কলমের বিষয়টা, লেখার বিষয়টা, প্রথমে মানুষ কোথায় লিখলো, কিভাবে বাড়িটা। এখন আমরা কম্পিউটারে লিখছি, এই যে ধারাবাহিকতা, এটা তোমরা উপস্থাপন করতে পারো, তাই না? আচ্ছা, কিংবা এটাও দিতে পারো যে সংস্কৃতি দুই ধরনের হয়, বস্তুগত অবস্তুগত, দিয়ে এইভাবেও তোমরা উপস্থাপন করলে দুয়ে দুই পাবা। তাহলে প্রথমে তুমি বিস্তারিত। দিলা সংজ্ঞা, তারপরে তার উদাহরণ দিলা, বা তার সম্পর্কে একটু বিস্তারিত লিখলা, তাহলে তুমি কি পাবা? দুয়ে দুই পাবা। আচ্ছা, তাহলে সংস্কৃতি কি এটা কিন্তু আমাদের জানতেই হবে। এটা আমি তোমাদের কাছ থেকে উত্তর শুনবো এক এক করে। মাহি বোধহয় বললো। এখন আর কেউ বলো। আমার খুব ঠান্ডা লেগে গেছে, এই জন্য বারবার কাশতেছে। অস্তিত্ব রাখার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। স্ক্রিন দেখে বলো, স্ক্রিন দেখে বলতে পারো, সমস্যা নাই তো। আমি তো স্ক্রিনে মানুষ লিখে তার দিয়েছি। অস্তিত্ব রাখার জন্য বুঝতে সমাজ বলছো? জীবনে ভেরি গুড। হ্যাঁ, এখন কে বলবা? মানে আমি এই উদ্দেশ্য সংজ্ঞাটা সবার কাছে চাচ্ছি যে এক কথায়, এটা জ্ঞানমূলক প্রশ্ন। পুষ্পা বলো তো। অস্তিত্ব রাখার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। আচ্ছা, এটা স্নেহা বললা না? হ্যাঁ, হ্যাঁ, এখন পুষ্পা বলো। মানুষ ও তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই হলো সংস্কৃতি। তাই কি? তাই তার সংস্কৃতি। হ্যাঁ, আচ্ছা, সংস্কৃতি। এখন এই যে অনামিকা সরকার, তুমি বলো তো একটু। অনামিকা সরকার, অনামিকা সরকার কোথায়? অন্তর বলতে পারো। অনামিকা সরকার আসছো? এই ইতি কই তুই? নাই অনামিকা সরকার ম্যাম কোথায় গেছে? এখানে, নাই এখানে। ভিডিও অন করে রাখবো তো, দেখবো একটু। ম্যাম ভিডিও অন করে পালাইছে। ওই জন্য আমি দেখবো। এই তো আমার আসছে, সামনে বসে থাকবা। এই তো অনামিকা আসছে। কোথায়? অনামিকা সরকারকে দেখতে পাচ্ছি না তো। দেখি আবার চলে গেল। এই ইতি, অনামিকা সরকার তুমি আসো? অন কর না ভিডিও। অন করো, ভিডিও অন করো দেখি। কর। পড়া ধরার সময় সবাই ভিডিও অন করে রাখবা, দেখবো, তাই না? মুখে পড়া দিবা, একটু না দেখলে কেমন হয় এটা? মাত্র 7 জন আছে ম্যাম। 7 জন আছে? তো সেগুলো ভিডিও কোথায়? মাহি কোথায় গেল? ভিডিও অন করো। কেউ করে না।
কি এরা? এরা মনে হয় খাওয়া দাওয়া করতেছে। এটা কে মাহি? জি ম্যাম। মাহির এই অবস্থা কি? চেহারে দেখা যাচ্ছে না। আচ্ছা চেহারা দেখাও, পড়া বলো। হ্যাঁ, পড়া বলো। কি বলবো সংস্কৃতি কি ম্যাম? বললাম তো। বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা, এখন এখন আরেকটা প্রশ্ন করি, সংস্কৃতি কয় ধরনের? কে 2 বলবা? ধরনের। সরি আমি বলবো। 2 আরে ধরনের। মাহি বলতে যাচ্ছে, 2 মাহি বলো ধরনের। আগে। একটা বস্তুগত, একটা অবস্থাগত। আচ্ছা, এখন তুমি স্নেহা বলো যে বস্তুগত সংস্কৃতি কয়েকটা উদাহরণ দাও। ঘর বাড়ি, তারপর মানে যেটা দেখা যায়, বইপত্র। তাই না? আচ্ছা, হ্যাঁ, পুষ্পা বলো অবস্থাগত সংস্কৃতির কয়েকটা উদাহরণ দাও। কি কি বলি? যে সকল আমরা দেখতে পাই না সেই সকল জিনিসই। যেমন 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 কি বলি? আমাদের পাঠ দুইয়ে আছে সেটা, চিন- তাই না? আমাদের পাঠ দুইয়ে আছে, চিন্তা, যেমন মানুষের কি আদর্শ, মূল্যবোধ, চিন্তা চেতনা, ভাষা, জ্ঞান বিজ্ঞান, বর্ণমালা, শিল্পকলা, এগুলো সব সংস্কৃতি। দৃষ্টিভঙ্গি, এই দুইটা বিষয় জ্ঞান। তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যে সংস্কৃতি কি আর সংস্কৃতির উপাদান কি, এই দুটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাই বলে দিয়েছে। বুঝা গেছে? ওকে, তাহলে যে পর্যন্ত পড়া হলো ভালো করে পড়ো, ভালো থাকো তোমরা। আগামী ক্লাসে আমি অধ্যায় 7-এ চলে যাব, অধ্যায় 7। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ম্যাম আসসালামু আজকের ক্লাস আলাইকুম। দেখার জন্য এখনো 7 মিনিট আছে ধন্যবাদ। ম্যাম। বাবা ওই এখনো 7 7 মিনিট। মিনিট আছে। না, মানে টাইম এখনো শেষ। 7 হ্যাঁ, মিনিট বাকি আছে। পড়া দিতে হবে তো। হ্যাঁ, আর পড়া দিতে যাচ্ছ? পড়া দাও একটু শুনি। এখন বলো তো, ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব বই দেখে বলতে পারো। পাঠ 6 বাবা, এটা স্নেহা বলবা। প্রথম প্যারাটুকু আমি বলছিলাম যে প্রথম প্যারাটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সাংস্কৃতিক বিষয়ক প্রভাব বিস্তার করে। সংস্কৃতি মানুষের মধ্যে বিশ্বাস, ধারণা, আদর্শ ও মূল্যবোধ জাগিয়ে তোলে এবং ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। সংস্কৃতি গোষ্ঠী জীবনের সাথেও পারস্পরিক সহযোগিতা, সমন্বিতা ও নির্ভরশীলতা শিক্ষার মাধ্যমে সমাজকে সুসংহত ও সুশৃঙ্খল করে তোলে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত করে, ব্যক্তির বিকাশকে সাহায্য। কি বুঝলা এটা পড়ে কি বুঝলা? যে আসলে কি হয়, এই সংস্কৃতি আমাদের ব্যক্তি বা গোষ্ঠী জীবনকে কি করে তোলে, আমাদের মধ্যে কি তৈরি করে, আদর্শ, মূল্যবোধ, তাই না? এই বিষয়গুলো গড়ে তোলে, ব্যক্তিকে রুচিশীল করে তোলে, তাই না? মার্জিত করে তোলে, এবং ব্যক্তির মনের যে বিকাশ সেটা সাধন করে। ঠিক আছে, ব্যক্তির মনের যে বিকাশ সেটা তৈরি করে দেয়, তাই না? এবং পারস্পরিক যে সহযোগিতা, তারপরে হচ্ছে মূল্যবোধ, সহমর্মিতা, নির্ভরশীলতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মানুষের মধ্যে জাগ্রত করে। অবশ্যই সংস্কৃতি প্রয়োজন, তাই না? আর ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতি ভালো ধরনের প্রভাবই বিস্তার করে, তাই না? অপসংস্কৃতি নয়, সংস্কৃতি কথা বলেছি, যে সংস্কৃতি অবশ্যই ব্যক্তি জীবনে বা গোষ্ঠী জীবনে ভালো প্রভাবই তৈরি করে। আচ্ছা, আমাদের যদি বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ বা বৈশিষ্ট্যের কথা যদি বলি, কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলতে পারবা? এদেশের মাটি কেমন? এদেশের মাটি উর্বর, তাই না? উর্বর। মাটি কেমন? উর্বর। উর্বর। উর্বর, যার জন্য উর্বর। এখানে কৃষিকাজ ভালো হয়, তাই না? তাই এখানকার প্রধান পেশা কি? বাংলাদেশের মানুষের প্রধান পেশা কি? কৃষি। কৃষিকাজ। ভেরি গুড। কৃষি। আচ্ছা, কৃষিকাজ তাহলে সংস্কৃতির একটা বৈশিষ্ট্য আমাদের, যে আমাদের এখানে মাটি উর্বর বলে কৃষিকাজ ভালো হয়, তাই মানুষ কি করে, কৃষিজীবী মানুষই বেশি। আচ্ছা, মাটির কাজ করে না তারা বেশি, যেহেতু মাটি নিয়ে কাজ করে, তাই কি মাটির তৈরি হাঁড়ি পাতিল, তাই না, পোড়া মাটির ফলক, এগুলো আমাদের ঐতিহ্য। আচ্ছা, ভাষার কথা যদি বলি, তাহলে আমাদের ভাষা কি, আমরা সবাই জানি বাংলা, কিন্তু বাংলা।
হ্যাঁ, বাংলা তবে ভাষা। 3টি বড় জাতি গোষ্ঠী বা ভাষা গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে এসেছে এদেশে। কারা কারা? নাম বলো। একটা হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিক, দাবি আর ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। হ্যাঁ, তাদের এই হ্যাঁ আমাদের সংস্কৃতিতে বা আমাদের ভাষার ক্ষেত্রে তাদের ভাষার একটা প্রভাব রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো। আমাদের এখানে প্রধান কয়টা ধর্ম রয়েছে? 4টা। 4টা। কি কি? 4টা। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট। ভেরি গুড, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, আমরা তো কৃষির উপর নির্ভরশীল। আচ্ছা, আমরা কৃষি কাজ করি, কিন্তু এই কিসের উপর নির্ভরশীল বলতো? প্রকৃতির উপর, তাই না? প্রকৃতিতে প্রকৃতির উপরে। কখন ঝড় বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কখন খরা হবে, তার উপর আমাদের ডিপেন্ড করে থাকতে হয়, তার উপর আমাদের কৃষিকাজ নির্ভর করে, সেই কথা বলেছে। তো এগুলো হচ্ছে আমাদের কৃষি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? সংস্কৃতি কি, সংস্কৃতির উপাদান কি, সাংস্কৃতিক এবং কি কি, সাংস্কৃতিক তাই না? উপাদান, আচ্ছা, বাংলাদেশের বৈশিষ্ট্য। সাংস্কৃতিক সংস্কৃতির বৈশিষ্ট্য, আর বাংলা সংস্কৃতির ধরন, তারপর এবং ব্যক্তি ও গোষ্ঠী গোষ্ঠী জীবনে জীবনে সংস্কৃতির প্রভাব। প্রভাব। তাহলে এগুলো আমরা লিখে নিতে পারি প্রশ্ন হিসেবে। প্রভাব। এগুলো আমরা প্রশ্ন হিসেবে লিখে নিতে পারি। 1 নাম্বার কি বললাম? সংস্কৃতি কি। 2 নাম্বার প্রশ্ন কি বলেছি? সংস্কৃতির উপাদান কয়টি এবং কি কি, ব্যাখ্যা করো। হ্যাঁ। উপাদান 3 নাম্বার কি বলেছি? বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, ঘরোয়া বৈশিষ্ট্য। তাই না? এগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আর লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব। ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে প্রভাব। সংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো। প্রভাব এছাড়া এখানে করো। এই অধ্যায়ের কোনো প্রশ্ন নাই। বুঝা গেছে? ওকে, তোমরা ভালো থাকো। আমার মনে হয় সময় শেষ, তাই না? আর সময় আসসালামু আছে? আলাইকুম। হ্যাঁ, সময় প্রায় শেষ। সময় শেষ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।